আজকের ভিডিওটা করবো না ভাবছিলাম, কিন্তু করাটা জরুরি মনে হলো এই কারণেই যে আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন যেটা আমাদের লাইফে এলো। মানে আমাদের লাইফে প্রচুর ইম্পর্টেন্ট দিন। মানে 2019 সালে জয়েন করার পর থেকে আমাদের লাইফে ইম্পর্টেন্ট দিনের শেষ নেই। ডকুমেন্ট ভেরিফিকেশান 16 থেকে, পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান, এক্সামিনেশন, তারপরে ইন্টারভিউ, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যাওয়া, তারপরে কাউন্সেলিংয়ে যাওয়া, রেকমেন্ডেশন লেটার নিতে যাওয়া, জয়েন করা, তারপরে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান স্কুলে স্কুলে, তারপর কেস কাছারি। ধরুন তো ডকুমেন্ট ভেরিফিকেশান চলছেই, কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। তো আজকে আমি এইখানে ভিডিওটা আজকে কোনোরকম কোনো মুখপাত্র হিসেবে, যোগ্যদের মুখপাত্র হিসেবে, বা কোনো জেলার অ্যাডমিন হিসেবে, বা আমাদের দীর্ঘ লড়াই যে একটা দীর্ঘদিন চলেছিল তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আজকে কথাগুলো আমি বলছি না। কথাগুলো আমি একদম সাধারণ একজন 2016 সালের একজন পরীক্ষার্থী হিসেবে আমি আজকে কথাগুলো বলবো। খুব সাধারণ একজন যোগ্য শিক্ষক হিসেবে আমি কথাগুলো বলবো। আনটেন্টেড টিচার হিসেবে আমার যে মনের কথা, যেগুলো সমস্ত আনটেন্টেড টিচারের মনের কথা, সেইগুলো আমি বলবো। 2019-এ জয়েন করার পর থেকে আমাদের জীবন খুব নর্মালি চলছিল। তারপর 2024-এ প্যানেল ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণের দরুন। তারপর থেকে যারা আনটেন্টেড টিচার, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের জীবনে যে কি চলছে সেটা একটু ছোট করে আমি বলতে চাই। অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অদ্ভুত একটা রায় দিয়েছিল যে যারা যারা টেন্টেড টিচার্স আছেন তাদেরকে বরখাস্ত করতে হবে, তাদেরকে টার্মিনেট করতে হবে এবং তাদের কাছ থেকে পয়সা ফেরত নিতে হবে গভর্নমেন্টকে। এবং বাকি যারা আছেন, অর্থাৎ যারা আনটেন্টেড, ওনারা তাদেরকে আনটেন্টেডও বলেছেন, এবং বাকি যারা আছেন আনটেন্টেড তাদেরকে আর একটা ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে এই লজিকটাই বুঝতে পারিনি যে যদি এটা প্রমাণিত হয়েই থাকে যে কারা টেন্টেড এবং তাদেরকে যদি পয়সা ফেরত দিতে বলা হয়ে থাকে, তাদের যদি টার্মিনেট করতে বলা হয়ে থাকে, তাহলে বাকি যারা আছে তারা ন্যাচারালি আনটেন্টেড, তাহলে তাদেরকে কেন ফ্রেশ সিলেকশনের মধ্যে দিয়ে যেতে হবে, কেন তাদেরকে এই বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হবে? বা যাই হোক, কিন্তু কিছু করার নাই, যেহেতু সর্বোচ্চ আদালতের একটা রায়, সেটা আমাদেরকে মান্যতা মানতে হয়েছে, কিছু করার নেই। এখন যখন দেখা গেল যে নতুন একটা ফ্রেশ সিলেকশনের ব্যাপার হলো, সেখানে নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হলো এবং নতুনভাবে একটা গেজেট করে নতুনভাবে পরীক্ষাটা নেওয়া হলো, তখন আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। আবার আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তারা আবার সুপ্রিম কোর্টে গেছিলাম। সুপ্রিম কোর্টে গিয়ে আমরা বললাম যে আমার মাই লর্ড, আপনি একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছিলেন 2016 সালের আনটেন্টেড ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে গভর্নমেন্ট যেটা করেছে যে ফ্রেশার্সদেরকেও বসিয়েছে, ওপেন টু অল করে দেওয়া হয়েছে, এটা আমাদের বক্তব্য ছিল। তো এখানে আমাদের মনে হচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি। তখন বিচারপতি যিনি ছিলেন সঞ্জয় বাবু, তিনি বলেছিলেন যে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে নতুনরা অংশগ্রহণ করবে, সেটাই দাঁড়ায় ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে। সুতরাং আমরা ফিরে আসলাম, আমরা সেটা নিয়ে আর বেশি কথা বলতে পারলাম না। কিন্তু আজকে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে উনি বলছেন যে আমি ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছিলাম, মানে বা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে বলেছিলাম, মানে 2016 সালে অ্যাফোর্সেড ভ্যাকান্সিতে যারা আনটেন্টেড এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল তাদেরকে নিয়ে করতে বলেছিলাম। এখানে একসঙ্গে কেন করা হয়েছে? এবার আমরা যারা সাধারণ মানুষজন, মানে যারা সাধারণ আনটেন্টেড ক্যান্ডিডেট, দীর্ঘদিন ধরে যারা আমরা এই বিষয়টা নিয়ে ভুগছি, তারা মাঝে মধ্যে না পাগলের মতো হয়ে যাচ্ছে। কীরকম পাগলের মতো হয়ে যাচ্ছি? যে একই মানুষ একবার এক কথা বলছে, সেই মানুষই আবার একটা বড় প্রসেস হয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু আমরা মেন্টালি সব কিছু মেনে নেওয়ার পরে, সেইভাবে এগোনোর পরে আমাদের এক্সট্রা যখন এটাও বলা হয়েছিল যে আমরা যারা ফ্রেশার্স আছে তাদের সঙ্গে কি করে পেরে উঠবো, আমরা তো আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, আমাদের বয়স হয়েছে, আমাদের ফ্যামিলিজ আছে, লোনস আছে, এটা আনইকুয়াল একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে। তখন এই জাজি বলেছিলেন যে বার্ন সাম এক্সট্রা মিডনাইট অয়েল, কিছু আলাদা তেল খরচ, রাতের বেলা আলাদা তেল খরচ করে পড়াশোনা করুন। অর্থাৎ আমরা পরীক্ষা নেব স্কুলে, আমরা স্কুল করব, আমরা রাতের বেলা পড়াশোনা করব আলাদাভাবে তেল খরচ করে, এই জাজই বলেছিলেন সেদিন, এবং আমাদেরকে এই পরীক্ষাটায় বসানো হয়েছিল। আজকে সেই জাজ আজকে বলছেন যে আমি এরকম কোনো কথাই বলিনি, আমি বলেছিলাম হচ্ছে যে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে 2016 সালের এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, তারা
শুধুমাত্র তারা ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং কোনো রকম আনটেন্টেড টিচার যেন বঞ্চিত না হয় সেই ব্যাপারটা সরকারকে দেখতে হবে। এই কথাটি যদি আজকে থেকে 3 মাস আগে বলতেন উনি, তাহলে আজকে এই যে এতগুলো মানুষ মারা গেল, এই মানুষগুলো মারা যেত না। আজকে যে এতগুলো টিচার মারা গেল, এই টিচারগুলো মারা যেত না। আজকে যে অনেকে প্যারালিসিস হয়েছে, অনেকে ব্রেন স্ট্রোক হয়েছে, এইগুলো হতো না। মানে আমাদের মাঝে মধ্যে তাজ্জব হয়ে যায় যে আমাদের জুডিশিয়ারি সিস্টেম কিভাবে চলছে। মানে অত বড় একটা জায়গায়, একটা পোস্টে একটা মানুষ আছেন, তিনি কিভাবে এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন। মানে এইটা আমাদের সত্যি খুব অবাক লাগে একজন সাধারণ মানুষ হিসেবে। মানে আমরা আশা ছেড়ে দিয়েছি। এবং সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে যে আমাদের বেশ মানে 2024-এর পর থেকে জীবনটা না এক্সাইটমেন্টে ভরে উঠেছে। অর্থাৎ আমাদের লাইফে কোনো বোরডম নেই। মানে আমরা বোর হওয়ার সুযোগ পাই না। যে একটা মানুষ তো প্রত্যেক দিন একই রুটিনে চলতে চলতে সে তো বোর হয়ে যায় মাঝে মধ্যে, তার তো সমস্যা হয়। মানে সে কিছু নতুন কিছু খোঁজে। আমাদের এসব লাগে না, আমাদের ঘুরতে যেতে লাগে না, আমাদের লাইফে অন্য কোনো এক্সাইটমেন্টের প্রয়োজন পড়ে না। তার কারণ কি, আমরা প্রত্যেকদিন এক্সাইটেড। আমাদের টেস্টোস্টেরন প্রত্যেকদিন খরিত হচ্ছে। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি যে কালকে নতুন কিছু একটা হতে চলেছে নিশ্চয়ই। আবার সকালবেলা ঘুম থেকে উঠে নতুন কিছু শুনি এবং তাজ্জব হয়ে যায় আমরা যে চলছেটা কি। তো টেস্টোস্টেরন আমাদের ভরা, একদম ভরে গেছে পুরো। মানে আমাদের লাইফে বোরডম বলে কিছু নেই, এক্সাইটমেন্টের তুঙ্গে রয়েছি আমরা। তার কারণ হচ্ছে চলছে 2019 থেকে তখন ওয়েটিং আন্দোলন, প্যানেল প্রকাশের আন্দোলন, তারপরে হচ্ছে ধর্না, অনশন, তারপরে লিগ্যাল লড়াই, সব করার পর আবার নতুন করে 2024 সাল থেকে শুরু হয়েছে ধর্না, আন্দোলন, লিগ্যাল লড়াই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। লয়ার রাখো, টাকা দাও, লয়ার রাখো, আর প্রত্যেকদিন নতুন নতুন কিছু আসুক জীবনে। মানে যেরকম ওই কাজ দিয়ে দেয়, আধারের সঙ্গে প্যান মারো, প্যানের সঙ্গে ফোন নাম্বার মারো, ফোন নাম্বারের সঙ্গে রেশন কার্ড মারো। এই যে যেমন চলছে ভারতবর্ষে একটা জিনিস চলছে, সেরকম আমাদের লাইফেও এই ডকুমেন্টস নিয়ে আসো, ওই ডকুমেন্টস নিয়ে আসো, এই মানে এই বয়সে এসো, আবার নতুন করে পড়তে বসো, রাতের বেলা লাইট জ্বালিয়ে সমস্ত কাজ ছেড়ে নিয়ে 6 ঘন্টা পড়ো, তার সঙ্গে ফ্রেশার্সদের সঙ্গে কম্পিট করে তাদের থেকে বেশি নাম্বার পেয়ে দেখাও। এবারে এই করতে করতে না, মানে তারপরে আবার রিসেন্টলি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করাও। আরে ওবিসি আপডেট হয়নি, ওবিসি চলো আপডেট করতে চলো। আরে ওটা আপডেট হয়নি, চলো ওটা আপডেট করি। আরে হেডমাস্টারের কাছ থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাও। তারপরে ছোট এসএসসি অফিস ছোট, ডকুমেন্ট ভেরিফিকেশন করাও। ইন্টারভিউ ডেট দিয়েছে, আরে ইন্টারভিউ যেতে হবে, আবার পড়ো। মানে একটা মানুষ, সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে এই যে মানে কি পাপ করে দিয়েছি আমরা বুঝে উঠতে পারছি না। মানে এবং সময়টা খারাপ। মানে ভারতবর্ষের অবস্থাও খুব খারাপ এই সময়। মানে আমরা যে সময় জন্মগ্রহণ করেছি, এই যে কি পাপ করেছিলাম আমরা গত জন্মে, যে জন্য এই সময় আমাদের জন্মগ্রহণ হয়েছে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। মানে আমরা আনটেন্টেড টিচার, কোনো দোষ করিনি ভাই, কোনো দোষ আমাদের ছিল না। অথচ আমরাই যেন পাপী এবং আমরাই যেন দোষ করে বসে আছি এবং সাজার পর সাজা আমাদের জন্য ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। কোনো সময় মানসিক শান্তি নেই, কোনো সময় মানসিক শান্তি নেই। যখনই মনে হচ্ছে এই বোধহয় একটু স্টেবল হতে চলেছি, এই বোধহয় এতদিনে হয়তো সব মিটে যাবে, আর হয়তো একটা স্টেপ পর সব কিছু এভরিথিং উইল বি ওকে, যখন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ভাবছি, তখনই নতুন কিছু রোমাঞ্চর শেষ নেই। তখনই নতুন কিছু রোমাঞ্চ জীবনে চলে আসছে। এবং এ যে কতদিন চলবে আমরা জানি না। মানে আজকের পর থেকে আবার নতুন করে হাইকোর্ট হবে, আবার সিঙ্গেল বেঞ্চে লড়ো, আবার সিঙ্গেল বেঞ্চের পর থেকে আবার ডিভিশন বেঞ্চে যাও, ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যাও, আবার আইএ ফাইল করো, আবার এমএ ফাইল করো, আবার টাকা তোলো। মানে টাকা দিতে দিতে আমরা তো ফতুর হয়ে যাব। আর কত টাকা দেবো উকিলকে? মানে সারা জীবনকে আমরা এই করে যাব? মানে কি চলছে এখন? ব্যাপারটা হচ্ছে যে আজকে উনি সঞ্জয় কুমার যিনি জাজ ছিলেন, তিনি যে কথাটা বলেছেন, কথাটা ঠিক আছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে লিগ্যাল ম্যাটারে মুখের কথার কোনো দাম নেই, লিগ্যাল ম্যাটারে লিখিত অর্ডারের দাম আছে। এই ভদ্রলোক ইনি অনেক কিছু বলেন, কিন্তু কোনো কিছু লিখিত দেন না, কোনো অর্ডার উনি লেখেন না। এই অরুণিমা পালের কেসটা ডিসমিস করে দিয়েছিলেন আগের দিন, 10 নম্বরের কেসটা উনি ডিসমিস করে দিয়েছেন, রিটার্ন দেননি উনি, যার ফলে ওই কেসটা আবার নতুন করে সিঙ্গেল বেঞ্চে উঠল, গিয়ে আজকে আবার ওখানে গেল। তো রিটেন কিছু নেই। আজকে যে কথাটা উনি বলেছেন, সেটারও যে রিটেন কিছু দেবেন আমরা জানি না। মানে আনটেন্টেডদের স্বার্থ সুরক্ষিত করতে হবে, এই কথাটা বলেছেন, শুনতে ভালো লাগছে। অনেকে হয়তো আমরা খুব এক্সাইটেড যে উনি এই কথাটা বলেছেন যে আনটেন্টেডদের আমি আলাদা করে পরীক্ষা নিতে বলেছিলাম, আনটেন্টেডদের জন্য আমি এইটা ভেবেছি, আনটেন্টেডদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, এই কথাগুলো উনি বলছেন। আমরা উচ্ছ্বসিত অনেকে, কিন্তু বাস্তবে দেখা যাবে হয়তো অর্ডারে সেরকম কিছু লিখবেনই না, যে আলটিমেটলি উনি কথাগুলোই বলে থেকে যাবেন, কিন্তু আনটেন্টেডদের স্বার্থ সুরক্ষিত হবে না এবং কোনো রকম আনটেন্টেডদের জন্য কোনো কিছু ভাবা হবে না। তো সিচুয়েশন এরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে। তারপরেও এই মুহূর্তে অপশনস কিছু আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, যে কারণে আমার ভিডিওটা করা। প্রত্যেকেই মোটামুটি একই ভাবনা চিন্তা করছেন, প্রত্যেকের মাথাতেই নিশ্চয়ই এই ব্যাপারগুলো আছে।
যে এখন বেশ কয়েকটা দিক আছে। বলতে আমি এই মুহূর্তে আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি আজকে কোনো রকম জেএসএসএম বা কোনো সংগঠন, কোনো রিপ্রেজেন্টেটিভ, আমি কোনো কিছু নয়। আমি জাস্ট একজন সাধারণ 2016 সালের আনটেন্টেড ভুক্তভোগী আনটেন্টেড টিচার হিসেবে এই ভিডিওটা করছি। একজন সাধারণ আনটেন্টেডের কথা, আমার কথাগুলো। তো এই সময় যেগুলো করা যেতে পারে সেইগুলো হচ্ছে, প্রথমত যেহেতু সঞ্জয় কুমার অর্ডারটার আমরা দেখে নেব, এবং সঞ্জয় কুমার যেহেতু আজকে বলেছেন যে সমস্ত আনটেন্টেডদের ইন্টারেস্ট যাতে কোনোরকমভাবে খর্ব না হয়, এবং আরেকটা কথা বলেছেন যে আমি আনটেন্টেডদের জন্য 2016 সালের অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে এক্সাম নিতে সিলেকশন প্রসেস করতে বলেছিলাম, এবং যাতে ইন্টারেস্ট খর্ব না হয়, এই দুটো কথা উনি বলেছেন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেটা ডিমান্ড করতে হতে পারে, সেটা হচ্ছে একটা, যে তাহলে গেজেট যেটা পাবলিশড হয়েছিল, গেজেট যদি না হয়ে যায়, মানে পরিবর্তন করতেই হয় পরবর্তীকালে, তাহলে গেজেট পুরোপুরি তাহলে পরিবর্তন হোক, সম্পূর্ণ নতুন রুলস হোক। 2016 সালের ভ্যাকেন্সি আলাদা হোক, 2025 সালের ভ্যাকেন্সি আলাদা হোক। যদিও আমি নিজে 2025-এ মোটামুটি যে ধরনের রেজাল্ট করেছি, তাতে পিজিতে যদি 10 নম্বর আমার বাদও যায়, তাতেও আমার হয়তো হয়ে যেতে পারে, একটা চান্স আছে। 9-10-এর ক্ষেত্রেও আমার রেজাল্ট খুব একটা খারাপ হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে আমি দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের কোচিং দিয়েছি, তার সেই জন্যে আন্দোলন করা অবস্থাতেও বা করা অবস্থাতেও মানে সেটা আমার খুব একটা সমস্যা হয়নি। তার কারণ আমার নলেজের ডেপথটা হয়ে গেছিলো এই কারণেই যে আমি একটা সময় দীর্ঘকালীন আমি স্কুল সার্ভিস কমিশন কোচিং দিয়েছিলাম। তো একটা ভালো মার্কসই পেয়েছি, আমি পিজির ক্ষেত্রেও পেয়েছি, 9-10-এর ক্ষেত্রে পেয়েছি। আমি মোটামুটি সিকিওর, যদি 10 মার্কস বাদ যায় তাও সিকিওর, কিন্তু তারপরেও প্রত্যেকটা আনটেন্টেড টিচারের জন্য আমি এই লড়াইয়ে আছি। এবং যদি আবার এই পুরো মানে ক্যান্সেল করতে হয়, করুক। যদি এই প্রসেসটাও ক্যান্সেল করতে হয়, তাতে যদি আনটেন্টেডের স্বার্থ সুরক্ষা হয়, করুক। আমি তার পক্ষে আছি, আমাকে যদি আবার পরীক্ষায় বসতে হয় আমি আবার বসবো। কিন্তু আমি চাই প্রত্যেকটা আনটেন্টেড টিচার যারা ভুক্তভোগী, যারা দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে, তাদের সঙ্গে থাকতে এবং তাদের লড়াইয়ে মানে সব সময় থাকতে। দরকারে নতুন সিলেকশন প্রসেস আবার করে নেওয়া হোক, 2016 সাল সম্পূর্ণ আলাদা করা হোক, 2025 সাল সম্পূর্ণ আলাদা করা হোক। 2016 সালে যে অ্যাফোর্সেড ভ্যাকেন্সি আছে, সেই অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে 2016 সালের যারা ছিলেন পার্টিসিপেন্ট, শুধুমাত্র তারাই পার্টিসিপেট করবেন। 2025-এ বাকি যে ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে আলাদা করে রিক্রুটমেন্ট প্রসেস হোক, এটা একটা হতে পারে। অথবা যেহেতু সুপ্রিম কোর্ট একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে যোগ্য ক্যান্ডিডেটরা যাতে বঞ্চিত না হয়, সেই ব্যাপারটা সরকার দেখুক। তাহলে সরকার অর্ডিন্যান্স পাস করুক, বিল পাস করুক, করে সমস্ত আনটেন্টেড টিচারদেরকে তারা চাকরিতে সুরক্ষিত রেখে দিক। এখন দেখার বিষয় হচ্ছে যে গ্রিন সিগন্যাল সুপ্রিম কোর্ট মুখে যেটা দিচ্ছে সেটা লিখিত অবস্থায় অর্ডারে দিচ্ছে কিনা, এইটা একটা খুব কনফিউজিং ব্যাপার। মানে আমাদেরকে নিয়ে যে কি চলছে, মানে সত্যি আমরা বুঝে উঠতে পারছি না। তাহলে এরকম থাকলে একটা অর্ডিন্যান্স বা বিল পাস করেও এটা করা যেতে পারে। অথবা যদি 2025 সালেরই গ্যাজেট থাকে, তাহলে 2025 সালে যদি গ্যাজেট পরিবর্তন করতে হয়, তো 10 নম্বর যদি বাদ দিতে হয় এক্সপিরিয়েন্সের, তাহলে 2025 সালেই আনটেন্টেড যারা আছে, 2016 সালে যারা ছিলেন, সেই আনটেন্টেডদের জন্য 2016 সালের যে 19,000 ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে আনটেন্টেডদেরকে রিজার্ভ করে দেওয়া হোক। 2025 সালে বাকি যে ভ্যাকেন্সি আছে সেটা 2025 সালে এক্সাম হোক, যেভাবে হবে হোক, আমাদের কোনো আপত্তি নেই। বাড়াক কমাক আমাদের কোনো আপত্তি নেই তাতে। শুধু 2016 সালের জন্য একটা ভ্যাকেন্সি, যেটা অ্যাফোর্সেড ভ্যাকেন্সি ছিল 2016 সালে, সেটাকে রিজার্ভ করে দেওয়া হোক আমাদের জন্য, যোগ্য ক্যান্ডিডেটদের জন্য। এই দাবিগুলো উঠুক, সর্বস্তর থেকে উঠুক। এটা সাধারণ মানুষের, আমি যে দাবিটা করছি, এটা আমি মনে করি যে প্রত্যেকটা আনটেন্টেড টিচার যারা আজকে রায়টা দেখেছেন, প্রত্যেকটা আনটেন্টেড টিচার যারা প্রথম থেকে লড়াই আছেন, তাদের প্রত্যেকের দাবি আমি এখানে বলে দিচ্ছি। সবাই হয়তো বলতে পারেন না অত গুছিয়ে, আমি এখানে বলছি, এটাই হচ্ছে দাবি। এটা নিয়েই ভাবনা চিন্তা করা হোক, পরবর্তী স্টেপ এর উপরেই ভিত্তি করে রেডি করা হোক। অবশ্যই আমি বাকিদের সঙ্গেও এই আলোচনাটা করব, এখন আমার সবার সঙ্গে কথা হয়নি। কিন্তু আমি যে বললাম, একজন সাধারণ পিটিশনার হিসেবে, একজন সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আমার এটাই মতামত যে এই জিনিসগুলো করা উচিত। আপনাদেরও মতামত, আপনারাও ভাবনা চিন্তা করুন, আপনারা কি করবেন। আমার শুধু বক্তব্য হচ্ছে যে আমাদের যেটা চলছে এতদিন ধরে, এটার এবার শেষ হওয়া উচিত। এটা এবার শেষ হওয়া উচিত। আর এইভাবে নিতে পারা যাচ্ছে না। আজকের রায়ের পর আবার যদি কিছু একটা হয়, হাইকোর্টে আবার যদি কিছু একটা হয় 10 নম্বর নিয়ে, তাহলে আবার কত আনটেন্টেড টিচার্স তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের প্যানিক অ্যাটাক হবে, কত জনের আবার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হবে। আমি সেইগুলো নিয়ে চিন্তিত আছি, আমার সেইগুলো নিয়ে চিন্তা হচ্ছে। কারণ সবার নার্ভ সমান নয়, সবাই মানে টিকে থাকতে পারে না, সবার নার্ভ সমান হয় না, সবার সিচুয়েশান এক হয় না। আরও সুবল হয়ে যাবে কিনা আমি সেই চিন্তাই আছি। মানে সুবল স্যার যেরকম নার্ভ ধরে রাখতে পারেননি, আরও অনেকে ছিলেন আমাদের মধ্যে যারা নার্ভ ধরে রাখতে পারেননি, এইরকম সিচুয়েশান আবার পরবর্তীকালে হয়ে যেতে পারে কিনা সেই চিন্তা আমাকে খাচ্ছে। আমি সেই জন্যে এই ভিডিওটা করলাম। এবং ভিডিওটা করার আর একটা বড় কারণ হচ্ছে, যাই হয়ে যাক না কেন,
যাই হয়ে যাক না কেন, আমরা প্রত্যেকের পাশে আছি এবং প্রত্যেকের ভালোর জন্য প্রত্যেকটা আনটেন্টেড টিচার্স অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকার স্বার্থ যাতে সুরক্ষিত হয় তার জন্য লড়াইয়ে সবসময় আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা আমাদের পাশে আছেন। একসঙ্গে সবাই মিলে এই লড়াইটা লড়বো, কেউ নিজেকে একা ভাববেন না, একসঙ্গে আছি। আজকে জানি আজকে সিচুয়েশনের পরে আপনারা অনেকেই হয়তো প্যানিকগ্রস্ত হতে পারেন, আমি সেই জন্য ভিডিওটা করলাম। তো হবেন না, একসঙ্গে এতদিন ধরে লড়ছি, একসঙ্গে আবার লড়বো, যতদিন না এই সমস্যার সমাধান হবে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করব, একসঙ্গে পুরোটা হবে। সন্ধ্যাবেলার অর্ডারটা আমরা দেখে নিই, সন্ধ্যাবেলা কী ধরনের অর্ডার আসছে, সেটা আমাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে আমরা দেখে নিই। সেইটা দেখার পরে আমরা আমাদের পরবর্তী আমরা কী ভাবছি কী করছি সেটা পরবর্তীতে জানানো হবে। আপনারা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন এবং মেন্টালি স্ট্রং থাকুন, এটাই আমার বক্তব্য। আমরা সবাই একসঙ্গে আছি, সবাই একটা ফ্যামিলি, যা হবে একসঙ্গে সামাল দেবো। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পাশে আছি সবসময় এবং আমরা সবাই সবার পাশে আছি। এই বলে আমি আমার লাইভটা শেষ করছি। সকলকে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য।